আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। সূচির মুক্তি ও সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়ার আহ্বান জো বাইডেনের। ইয়েমেনে সৌদি হামলায় মার্কিন সহায়তা বন্ধ হচ্ছে। মিয়ানমার নিয়ে আসিয়ানের বৈঠক চায় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। সিনেট অভিশংসন বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য দিতে অস্বীকৃতি ডোনাল্ড ট্রাম্পের। এবার মসজিদে নামাজের সময়সীমা বেঁধে দিল সৌদি সরকার। এদিকে সূচির ঘনিষ্ঠ নেতা গ্রেফতার। ইরানে পৌঁছল রুশ ভ্যাকসিনের প্রথম চালান। এবং গ্রেটা থুনবার্গের পোস্ট করা টুলকিটের লেখকদের বিরুদ্ধে এফআইআর দায়ের। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি সহ সব রাজবন্দীর মুক্তি এবং সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার পররাষ্ট্রনীতি নিয়ে প্রথম ভাষণে বাইডেন এ আহ্বান জানিয়েছেন। জো বাইডেন বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনীর উচিত হবে দ্রুত ক্ষমতা ছেড়ে দেয়া। সেনা অভ্যুত্থানে আটক নেতাকর্মীদের মুক্তি দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। মিয়ানমারের সাম্প্রতিক ঘটনা প্রবাহে জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বন্দীদের মুক্তির দাবি জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, মিয়ানমারের সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের পরবর্তী পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। বাইডেন বলেন, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ইচ্ছাকে প্রত্যাখ্যান করা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের ফলকে মুছে ফেলার চেষ্টা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, মিয়ানমার সেনাবাহিনীর উচিত জোর করে কুক্ষিগত করা ক্ষমতা ছেড়ে দেয়া এবং সব রাজবন্দী, অ্যাক্টিভিস্ট ও কর্মকর্তাদের মুক্তি দেয়া। মিয়ানমারের সেনা শাসকের প্রতি টেলিযোগাযোগের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিতে এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে বৃহস্পতিবার দেশটিতে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বন্ধ করে দিয়েছেন সেনা শাসকরা। জরুরি অবস্থা জারি থাকায় রাস্তায় নামতে না পারলেও সামাজিক মাধ্যমে অভ্যুত্থানের বিরোধিতা করে আসছিলেন দেশটির মানুষ। 53 মিলিয়ন জনসংখ্যার মিয়ানমারে অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। অভ্যুত্থানের দুদিন পর সূচিকে 15 দিনের রিমান্ড দিয়েছে আদালত। অভিযানের সময় তার ঘরে অবৈধ ওয়াকিটকি রেডিও পাওয়া গেছে বলে পুলিশের অভিযোগ। এর আগে সরকারের মন্ত্রীদের বরখাস্ত করে নতুন সরকার ঘোষণা করে মিয়ানমার সেনাবাহিনী। অভ্যুত্থানের অল্প সময়ের পর একজন সাবেক জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। ইয়েমেনে ধ্বংসাত্মক যুদ্ধে সৌদি আরবকে সমর্থনের ইতি ঘটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শরণার্থীদের ক্রমবর্ধমান স্বাগত জানানোর পাশাপাশি আমেরিকান পররাষ্ট্রনীতিকে বড় ধরনের পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্র বিষয় আশয় নিয়ে নিজের প্রথম ভাষণে জার্মানি থেকে মার্কিন সেনাদের সরিয়ে আনতে তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা স্থগিত করে দেন বাইডেন। এছাড়া চীন এবং রাশিয়া থেকে আসা কর্তৃত্ববাদী হুমকির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। শপথ নেওয়ার পর তাদের মেয়াদের 2 সপ্তাহ পার হয়েছে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। ট্রাম্পের উত্তেজনাপূর্ণ 4 বছর পার হওয়ার পর কূটনৈতিক নীতিতে নতুন করে আলোকপাত করতে যাচ্ছেন তার উত্তরসূরিরা। একটি অডিটোরিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান করা কূটনীতিকদের বাইডেন বলেছেন, আমেরিকা ফিরে এসেছে, কূটনীতি ফিরে এসেছে। সুসজ্জিত বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কক্ষে অল্প সময়ের বক্তৃতায় তিনি আরও বলেছেন, ইয়েমেনে মিত্র সৌদি আরবের যুদ্ধে অস্ত্র বিক্রি সহ সব ধরনের সহায়তা বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। কারণ ইয়েমেনে সৌদি হামলায় মানবিক এবং কৌশলগত বিপর্যয় তৈরি হয়েছে। প্রবীণ কূটনীতিক টিমোথি লেন্ডারকিংকে ইয়েমেন বিষয়ক দূত মনোনয়ন করেন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে একটি অস্ত্রবিরতিতে পৌঁছাতে জাতিসংঘের চেষ্টায় সহায়তা করবেন এ দূত। মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনায় দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলোর একটি বিশেষ বৈঠকের আয়োজন করতে যাচ্ছে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার নেতারা। শুক্রবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এমন তথ্য জানিয়েছে। গত সোমবার সামরিক অভ্যুত্থানে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা অং সান সুচি সহ দলটির অধিকাংশ আইন প্রণেতাকে আটক করা হয়েছে। এরপর দেশটিতে আগামী 1 বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়। নভেম্বরে জাতীয় নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে বলে অভিযোগ মিয়ানমার সেনাবাহিনীর। ওই নির্বাচনে সূচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি
বা এনএলডি ব্যাপক ব্যবধানে বিজয় হয়েছে। সফররত মালয়েশিয়া প্রেসিডেন্ট মহিউদ্দিন ইয়াসিনের সঙ্গে বৈঠকের পর জোকো উইদোদো বলেছেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আসিয়ানের প্রধানের সঙ্গে কথা বলে মিয়ানমারের বিষয়ে একটি বিশেষ বৈঠক আয়োজনের চেষ্টা করতে বলা হয়েছে। অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসের প্রধান দায়িত্ব পালন করছেন ব্রুনেই। এরকম বৈঠক বিরল এবং আয়োজনের চ্যালেঞ্জ রয়েছে সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়াদিতে হস্তক্ষেপ না করাই যেখানে আসিয়ানের নীতি। চলতি সপ্তাহের শুরুতে আসিয়ান বলছে তারা সদস্য দেশ মিয়ানমারের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জোকো উইদোদো বলেছেন, এই অভ্যুত্থান দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনার পথে এক পা পিছিয়ে যাওয়া। যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষে সিনেটে অনুষ্ঠিত হতে যাওয়া অভিশংসন বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে জবানবন্দি দিতে এবং জিজ্ঞাসাবাদের অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে ট্রাম্প। প্রতিনিধি পরিষদের অভিশংসন ব্যবস্থাপকদের পক্ষ থেকে আকস্মিকভাবে জানানো এই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন সাবেক প্রেসিডেন্টের আইনজীবীরা। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আইনসভা ক্যাপিটাল ভবনে উগ্র ট্রাম্প সমর্থকদের হামলার পর বিদায়ী প্রেসিডেন্টকে নির্ধারিত সময়ের আগেই পদ থেকে সরাতে ডেমোক্রেটরা প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব উত্থাপন করেছে। 13 জানুয়ারি 232/197 ভোটে পাশ হয় প্রস্তাবটি। 10 জন রিপাবলিকানও এতে সমর্থন দেয়। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো কংগ্রেসের নিম্ন কক্ষে অভিশংসিত হলেন ডোনাল্ড ট্রাম্প। চূড়ান্ত অভিশংসনের জন্য প্রস্তাবটি সিনেটে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে সেখানে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা। সিনেটের 2/3 ভোটে পাশ করাতে হবে প্রস্তাবটি। অবশ্য এরই মধ্যে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হয়েছে। সিনেটে অভিশংসন বিচার প্রক্রিয়ার জন্য জবানবন্দি দিতে বৃহস্পতিবার আকস্মিকভাবে সাবেক প্রেসিডেন্টকে অনুরোধ জানায় হাউজ ইমপিচমেন্ট ব্যবস্থাপকরা। ট্রাম্পকে শপথ পড়িয়ে ক্যাপিটাল হিলের ঘটনা নিয়ে তার নিজের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হবে। তবে প্রস্তাবটি দেওয়ার সাথে সাথেই তা প্রত্যাখ্যান করেছেন ট্রাম্পের আইনজীবীরা। ট্রাম্পকে পাঠানো এক চিঠিতে প্রতিনিধি পরিষদের সদস্য ও প্রধান অভিশংসন প্রসিকিউটর জেমি রিঙ্কিন লিখেছেন, এ সপ্তাহে সাবেক প্রেসিডেন্ট 6 জানুয়ারির ঘটনা নিয়ে হাউজের অভিযোগের ব্যাপারে যা বলেছেন তা বাস্তবসম্মত নয়। এ ব্যাপারে আরও ব্যাখ্যার প্রয়োজন। করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে সৌদি আরবের সব মসজিদে নামাজের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির সরকার। পাশাপাশি মসজিদের ভেতর সব ধরনের দাওয়াতি এবং শিক্ষা কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক বার্তায় সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ আল শেখ জানিয়েছেন, করোনা প্রতিরোধে সবাইকে এ বিধিনিষেধ মানতে হবে। নতুন ব্যবস্থাপনা অনুসারে আজান শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে নামাজ শুরু করতে হবে। তবে ফজরের সময় 20 মিনিট পরে নামাজ শুরু করা যাবে। জুমার বিষয়ে আব্দুল লতিফ আল শেখ বলেছেন, জুমার দিন আজানের 30 মিনিট পূর্বে মসজিদ খোলা যাবে। নামাজের 15 মিনিটের মধ্যে মসজিদ বন্ধ করে দিতে হবে। জুমার খুতবায় নামাজ সহ 15 মিনিটের বেশি সময় নেওয়া যাবে না। তিনি সকল ইমাম এবং খতিবকে বিষয়ের প্রতি লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন। এছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে সৌদি আরবের মসজিদগুলোতে ধারাবাহিকভাবে চলে আসা দাওয়াতি এবং শিক্ষা কার্যক্রমের মসজিদের ভেতর পরিচালনায় বন্ধের আদেশ দেওয়া হয়েছে। মন্ত্রী বলেছেন, ওই সকল কার্যক্রম এখন অনলাইন মাধ্যমে চালানো হবে। আব্দুল লতিফ আল শেখ আরও বলেন, করোনা প্রতিরোধে ইতিপূর্বে যেসব দিক নির্দেশনা দেওয়া হয়েছে তা এখনও মানতে হবে। যেমন জায়নামাজ বাসা থেকে নিয়ে আসতে হবে, মাস্ক পরতে হবে। মসজিদ কর্তৃপক্ষের প্রতি আহ্বান করে তিনি বলেছেন, মসজিদের অজুখানা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তাতে স্যানিটাইজিংয়ের ব্যবস্থা রাখতে হবে। মিয়ানমারে অভ্যুত্থানের পর এবার ক্ষমতা সুসংহত করেছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার সকালে ইয়াঙ্গুনের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে দেশটির বেসামরিক সরকারের নেত্রী অং সান সুচির দল এনএলডির শীর্ষস্থানীয় নেতা উইন হতেইনকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। সুচির ডানহাত বলে পরিচিত এই নেতা জানিয়েছেন, তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে। অভ্যুত্থানের আগে সোমবার ভোরেই আটক করা হয় সুচি এবং দলের গুরুত্বপূর্ণ নেতাদের। বিবিসিকে গ্রেফতার হওয়া উইন হোতেইন জানিয়েছেন, বাড়ি থেকে তাকে গ্রেফতার ন্যাপে দিতে নিয়েছে পুলিশ এবং সেনা সদস্যরা। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করা হলেও তাকে নির্দিষ্ট অভিযোগ জানানো হয়নি। তিনি বলেছেন, আমি যা জানিয়ে কথা বলছিলাম তা তারা পছন্দ করছিল না। 79 বছরের এই নেতা সুচির বড় সমর্থক ছিলেন। অভ্যুত্থানের পর একাধিক সাক্ষাৎকারে তিনি সামরিক বাহিনীর সমালোচনা করেছিলেন। রাশিয়ার উদ্ভাবিত করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি এর প্রথম চালান পৌঁছেছে ইরানে। মস্কোর কাছ থেকে এই ভ্যাকসিন কিনেছে তেহরান। বৃহস্পতিবার বিকেলে তা তেহরানে পৌঁছেছে। খবরে বলা হয়েছে, ইরানের মাহান এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্পুটনিক ভি ভ্যাকসিন নিয়ে বৃহস্পতিবার বিকেলে তেহরানের ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে
অবতরণ করে। চালানটি এখন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে। এর আগে বৃহস্পতিবার করোনার রুশ টিকা স্পুটনিক ভির প্রথম চালান রাশিয়া থেকে ইরানে পাঠানো হয়। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন, বিশ্বের 16টি দেশে রাশিয়ায় তৈরি টিকা স্পুটনিক ভি অনুমোদন পেয়েছে। ইরান 16তম দেশ হিসেবে এই ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, ফিলিস্তিন, ভেনেজুয়েলা, হাঙ্গেরি, সংযুক্ত আরব আমিরাত। গত সপ্তাহে করোনার ভ্যাকসিন কেনার পাশাপাশি যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার সঙ্গে ইরানের চুক্তি স্বাক্ষরিত হয়। ইরানের রাষ্ট্রদূত বলেছেন, ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে ইরান ভালো অবস্থানে রয়েছে। এ কারণে দুই দেশের মধ্যে এই সমঝোতা হয়েছে যে পরবর্তীতে রুশ ভ্যাকসিন ইরানেই উৎপাদন করা হবে। বিশ্বের রাশিয়া প্রথম করোনার ভ্যাকসিন নিবন্ধনের ঘোষণা দেয়, পরে তা দেশটির ঔষধ নিয়ন্ত্রণ বিভাগ ব্যবহারের অনুমোদন দেয়। সম্প্রতি ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত পর্বের ফলাফল আন্তর্জাতিক গবেষণা জার্নাল দ্য ল্যান্সেটে প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে ভ্যাকসিনটি নিরাপদ এবং হাসপাতালে ভর্তি কিংবা মৃত্যু থেকে সম্পূর্ণ সুরক্ষা দেয়। চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে প্রয়োগ শুরু হয় প্রাথমিকভাবে ভ্যাকসিনটি নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। তবে বিজ্ঞানীরা বলছেন, ভ্যাকসিনটির কার্যকারিতা এখন প্রমাণিত। ভারতে আন্দোলনরত কৃষকদের সহায়তার উপায় বলে দিতে প্রতিবাদী টুল কিটের লেখকদের বিরুদ্ধে একটি এফআইআর করার কথা জানিয়েছে দিল্লি পুলিশ। সেখানকার পুলিশের স্পেশাল কমিশনার প্রবীর রঞ্জন বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে। পুলিশের অভিযোগ, সরকারের বিরুদ্ধে অসন্তোষ এবং বিদ্বেষ উস্কে দেওয়ার পরিকল্পনা থেকে এটা করা হয়েছে। তবে এফআইআরে কারোর নাম উল্লেখ করা হয়নি। কৃষক আন্দোলনে সংহতি প্রকাশ করে পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থেনবার্গ এই টুলকিট তার টুইটারে শেয়ার দিয়েছেন। ভারতের রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠে তাঁবু গেড়ে কয়েক হাজার কৃষক গত নভেম্বর থেকে বিক্ষোভ প্রদর্শন করছে। কৃষকদের ধ্বংস করে দিতে বড় কর্পোরেশনগুলোকে সুযোগ করে দেওয়া আইন বাতিলের দাবিতে তারা রাস্তায় নেমে আসে। মঙ্গলবার পপ সুপারস্টার রিহান্না এবং গ্রেট থুনবার্গ এই বিক্ষোভ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা আন্তর্জাতিক রূপ নিয়েছে। 153 ধারা এবং 120 ধারায় মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা প্রবীর। পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, কৃষকদের সমর্থন করে মঙ্গলবার রাতে টুইট করেছিলেন থুনবার্গ। #ফার্মার্স প্রোটেস্ট ব্যবহার করে তিনি টুইট করেছেন, আমরা কৃষক আন্দোলনের পাশে আছি। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।